এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কোড নম্বর ১ সুপ্রিম কোর্টে আজ ২টোর সময় এসএসসি ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে প্রায় ২ ঘন্টা যাবৎ। সেই মামলার কী হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী আহসান আলমগীর নিকট থেকে সরাসরি ওনাকে আমরা পেয়েছি। তো দেখুন, আপনারা শুনুন যে কী হয়েছে বিস্তারিত বা পরবর্তী আপডেট কী হবে সেই সম্পর্কেও আপনাদের অবগত হবে। ১০ই ফেব্রুয়ারি কি মামলা সম্পন্ন হবে বা অর্ডার কী হবে? সিএবি থাকবে না কী হবে? সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য বা প্যানেল বাতিল না পৃথকীকরণ, এই সমস্ত বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা আজ কী হলো সেটাই মূলত জানতে পারবেন। দেখুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বলছি আজ এসএসসি মামলা সম্পর্কে একটু আপডেট নেব। আচ্ছা। আজ শুনানি হলো প্রায় ২ ঘন্টা ধরে আমরা দেখলাম। বিভিন্ন কথা উঠে এলো। তো ফাইনালি আপডেটটা কি আছে বা আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলতে আ আজকে সাম অ্যান্ড সাবস্ট্যান্স সেটাতে তো আজকে রিট পিটিশনার রেসপন্ডেন্টরা বলল। মানে এখানে যারা রিট পিটিশন করেছিল, যাদের রিট পিটিশনের ভিত্তিতে এই ইললিগ্যালিটিস গুলো, ইররেগুলারিটিস গুলো উঠে এসেছিল তারা বলল। হ্যাঁ। এবার তারা তো আ প্যানেলটাকে পুরো বাতিল করা এবং সেটিফাইড করার জন্যই তাদের সাবমিশন। তারা ইমপিউন জাজমেন্ট যেটা মানে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট যেটা সেখানে পার্ট বাই পার্ট তারা দেখানোর চেষ্টা করলো যে ডিভিশন বেঞ্চ এসএসসি কে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু এসএসসি কোনো সময়তেই কোনো অবস্থাতেই ক্লিয়ার কাট ওয়েতে বলতে পারেনি যে এখানটাতে এই হচ্ছে দুর্নীতি শেষ, এরপর আর কোনো দুর্নীতি নেই, এটা এসএসসি বলতে পারেনি। এবার এইটা দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তাহলে হতে পারে এমনটা যে এর মধ্যে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট থেকে যাবে, যারা ইল্লিগাল অ্যাপয়েন্টিজ আছে তার বাইরেও হয়তো আরো কেউ ঢুকে আছে, এটা থাকতেই পারে। তো সুতরাং তাহলে সবটা বাদ দিয়ে দেওয়াটাই ঠিক হবে। তার পাশাপাশি এটাও একটা প্রস্তাব তারা দিচ্ছে যে সেক্ষেত্রে নতুন করে প্রসেস ইনিশিয়েট করা হোক এবং যারা পার্টিসিপেট করেছে তাদেরকে রিল্যাক্সেশন দিয়ে তারাই শুধু পার্টিসিপেট করবে, ফ্রেশ ক্যান্ডিডেট গুলো পার্টিসিপেট করবে না। এটা তারা বক্তব্য তুলে ধরলো এবং তার পাশাপাশি প্যানেল এক্সপায়ার করার পর চাকরি যেগুলো আছে মানে সেইগুলো তারা বললেন। এবার এর বাইরে তো কেউ কিছু আজকে বলার সময়ের অভাবে বলতে পারেনি। আমাদের তরফে বলার চেষ্টা করা হয়েছিল। ম্যাম বলছিলেন, কিন্তু ম্যামকে বললেন যে তোমাকে আমি পরে শুনবো, তুমি এদিকে এসো, তুমি আগে এদের বলাটা শেষ হোক, তারপর আমি শুনবো এবং ১০ তারিখে হয়তো হিয়ারিংটা কনক্লুড করে দেবে, যেটা চিফ জাস্টিস আজকে বললেন। এবার আজকে দেখে যেটা মনে হচ্ছে কোর্ট দুটো জিনিসে নতুন করে অ্যাপ্রাইজড হলো চিফ জাস্টিস। এক হচ্ছে যে রিক্রুটমেন্ট রুলস যেটা বলছে যে ইন্টারভিউর জন্য লিস্ট পাবলিশ করতে হবে এবং সেই লিস্টে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম উইথ ব্রেকআপ অফ স্কোর, যে কেন কত সে রিটেনে কত পাচ্ছে, একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে কত হয়ে সে টোটালে কত পাচ্ছে এবং তার ভিত্তিতে তাকে ইন্টারভিউ ডাকা হচ্ছে এবং ইন্টারভিউয়ের যে লিস্ট তাতে তার র্যাঙ্ক ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে সেটা সাজানো থাকবে। সেইটা করা হয়নি। প্লাস যারা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেসের জন্য পার্টিসিপেশনের সুযোগ পাচ্ছে সেই লিস্টটাও উইদাউট স্কোর পাবলিশ করা, মানে প্রথম কথা পাবলিশ তো করা হয়নি যখন পাবলিশ করার দরকার ছিল, যখন এই প্রসেসটা চলছিল ২০১৭ সালে, এবং ১৮তেও যখন হলো তখনও পাবলিশ করা হলো না যখন প্যানেল হলো। সাবসিকুয়েন্টলি যখন কোর্টের নির্দেশে এই লিস্টটা পাবলিশও করা হলো তখনও তাদের স্কোর দেওয়া ছিল না। তো উইদাউট স্কোর সেকেন্ড ফেজ মানে ডকুমেন্টস ভেরিফিকেশন আর ইন্টারভিউর জন্য ডাকা হলো উইদাউট স্কোর, মানে আপনাকে ডাকা হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, কিন্তু আপনি বা আমি কেউই জানি না যে আমাদের স্কোরটা কত। এইটা একটা কন্টেনশন। এবার তাহলে এটা রুলটাকে ভিসিয়েট করছে, এটাও এদের সাবমিশন উঠলো যে তাহলে তো রুলস বিয়ন্ড রুলস গিয়ে কাজ করছে। এবার কোর্ট একটা জিনিস যেটা প্রশ্নে কোর্ট জাজ সাহেবের কাছ থেকে উঠে আসছিল বারবার চিফ জাস্টিসের কাছ থেকে, যে তাহলে রিট পিটিশনটা তোমরা এত ডিলেটেড স্টেজে কেন করলে, ২১ সালে কেন গিয়ে করলে? তো সেটা ওরা ওদের মতো করে স্যাটিসফাই করার চেষ্টা যেটা করলো যে আমরা অনেক পরে জানতে পারলাম যে যাদের স্কোর কম আছে তারা এখানটাতে ডাক পেয়েছে, সেই সেই জিনিসগুলো আমরা জানতে পারলাম, তারপর আমরা কোর্টের দ্বারস্থ হলাম। তো এইটাই এবার এরা সবটা বাতিল চাইছেন। এবার আমরা সবটা বাতিল চাইছি না, স্বাভাবিকভাবে আমরা সেগ্রিগেশনই চাইছি। আমরা আগের দিনও বলেছি যে আমরা সিবিআই দেওয়া যে লিস্ট এবং সিবিআই দেওয়া যে রিপোর্ট তার ভিত্তিতে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আমরা দুর্নীতিগ্রস্ত বলে মেনে নিতে রাজি আছি। তার বাইরে আমরা যেতে রাজি নই, কারণ হচ্ছে আমরা নিজের হাতে তদন্ত করিনি এবং আমাদের সব সব ক্ষেত্রেই আমরা এটুকু মেনে নিতে রাজি আছি যে
হয়তো এরপরেও কিছু দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট থেকে যাবে, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু প্যানেলটাকে বাঁচানোর স্বার্থে এবং শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা এটা মেনে নিতে রাজি আছি। এটা বলার পিছনে নির্দিষ্ট কারণ হচ্ছে আমাদের এই জন্যই যে আমরা চাইছি না যে কেউ 5 বছর ধরে চাকরি করে তারপরে তার চাকরিটা চলে যাক। আবার আমরা এটাও চাইছি না যে আমাদেরকে এই সময় এতে এসে আবার নতুন করে পরীক্ষায় বসতে হোক। কারণ প্রিপারেশন বলেও তো একটা কথা আছে। এখন এই পদ্ধতিতে নতুন করে যদি করছিল, হয়তো সততার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিল, তারা যে পাবে তারও তো কোনো ভরসা নেই। তো আমরা বলতে চাইছি দুর্নীতিগ্রস্ত গুলোকে বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্ট এবং আমাদের থেকে নেওয়া হোক, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হোক, একাডেমিক স্কোরেরও পুনর্বিবেচনা করা হোক, সেটা নিয়ে বলছি আমরা। এবার আজকে চিফ জাস্টিস বলতে চাইছিলেন যে সবকটা ওএমআর গুলোকে ট্যালি করা হোক। আমরা কিন্তু আমাদের সাবমিশনে অবশ্যই এটা বলবো যে সব ওএমআর শিট যদি যেখানে যা ওএমআর শিট পেয়েছে সেগুলোকে পাবলিশ করা হোক। সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, মানে আমরা সেটাকে মেনে নিতে রাজি আছি যে ওএমআর শিট যদি একটা একটা জায়গায় সিবিআই বলছে, এই একটা জায়গায় এসএসসি বলছে যে আমরা ওএমআর শিটের মিরর ইমেজ রাখিনি, কারণ সেটা রাখার কোনো রুলস নেই। আবার যেটা সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে ওরা বলেছে যে আমরা চেয়ারম্যান তার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওএমআর শিটের মিরর ইমেজ রাখার পর অরিজিনাল ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করা হবে, যেহেতু জায়গার সংকুল মানে জায়গা হচ্ছে সংকুচিত এবং ফিজিক্যাল কপি ওএমআর শিটে রাখাটা সম্ভবপর। আচ্ছা, দু রকম কথা যে এসএসসি বলছে, এইগুলো কিন্তু আসলে যারা বাতিলটা চাইছে তাদের হাতটাকে শক্ত করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তাও ফুল এক্সটেন্ট পর্যন্ত আমরা চাইবো যে এটা যেন বাঁচানো যায়, কারণ ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলোকে বাদ দিয়ে যেন বাঁচানো যায়। লিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো তাদের সাথে কোনো রকম কোনো আপোষের প্রশ্নই উঠছে না, কিন্তু চেষ্টা আমরা করবো যাতে সেটা বাঁচানো যায়। কারণ না হলে কি, যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতি মুক্ত তাদের দুজনেই একই রকম ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে যদি সবটাই বাতিল হয়ে যায়। তার মানে দুজনের সাথেই একজনের সঙ্গে বিচার করতে গিয়ে একজনের সাথে অবিচার হয়ে যাচ্ছে, এটা আমাদের মনে হয়েছে। তো এটা আমরা 10 তারিখে তুলে ধরবো। এবার আলটিমেটলি কোর্ট কি ডিসিশন নেবে দেখা যাক। আজকে আমার বেঞ্চকে অনেকটা মনে হলো, একটা সময় গিয়ে মনে হলো যেন বেঞ্চ চেষ্টা করছে যে বাঁচানো যদি যায় কোনোভাবে। আবার একটা সময় গিয়ে যখন দেখছি যে এসএসসি তার নিজের রিক্রুটমেন্ট রুলসই মানেনি, তখন বেঞ্চ আবার অন্যরকম ভাবছে, এটাও মনে হয়েছে আমার। তো এখনো পর্যন্ত তবে খুব পেশেন্স একদম দিয়ে জজ সাহেব খুব ডেপথ যেতে চাইছেন, কাগজপত্র খুঁটিয়ে নিতে বিচার করতে চাইছেন, এরকম কিন্তু নয়। সুতরাং উনি রুলস এসএসসি মানেনি এই জিনিসটা যেমন ওনার কাছে স্ট্রাইক করছে, তেমনি আবার পুরোপুরি খালি খাতা দেওয়া ক্যান্ডিডেট গুলোকে চাকরি দিচ্ছে এগুলোকেও স্ট্রাইক করছে। মানে এগুলো কিন্তু নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এগুলোকে কতটা সার্ভাইভ করানো যায় আমাদের ক্যান্ডিডেটদের স্বার্থের কথা ভেবে, যারা নট কল ফর ভেরিফিকেশন তাদের জন্য ভেবে যে তাদেরকে সুযোগ পাইয়ে দিয়ে যায় কিনা, সেইটাই হচ্ছে আগামী লড়াই আমাদের জন্য। 10ই ফেব্রুয়ারি কি স্যার ফাইনাল অর্ডার আসতে 10 পারে? ফেব্রুয়ারি কনক্লুড হয়ে যাবে এই মামলা, তারপর জাজমেন্ট হয়তো দেবেন কোনো একদিন। মানে 10ই ফেব্রুয়ারি আর কোনো পক্ষের আর কথা শুনবেন না 10ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি পরে শুনবেন না, 10ই ফেব্রুয়ারি শেষ। শেষ। তারপরে কারণ আমরা এখনো তো আমাদের আজকে বলতে তো চাইলেন ম্যাডাম, তো বললেন যে পরে শুনছি, কারণ এদের বক্তব্য আজকে শেষ হলো, পুরো 2 ঘন্টা তো এদের বক্তব্যতে গেল। তাহলে 10ই ফেব্রুয়ারিতে সিএবি করা থাকবে, কোনো একদিন অর্ডার চলে আসবে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে আমার। এবার সেটার একটা আউটলাইন পাওয়া যাবে, একটা আভাস তো পাওয়া যাবে যে কি হতে চলেছে। অনেক ধন্যবাদ ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে।